ধরো কোনো উদাসীন বিকেল বেলা, হঠাৎ আকাশে চেনা রঙের মেলা। আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, আমরা প্রণাম জানাচ্ছি, আমরা নমস্কার জানাচ্ছি যে আপনাদের উপদেশ এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আজকে এই পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করি আমরা আপনাদের সহযোগিতা সবসময় ঠিক এইভাবেই পেয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ। আজকে আমাদের এখানে 11ই জুন রবিবার, আর সময় হয়েছে বিকাল 4:30 মতো। আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য, আর সেই অনুষ্ঠানটা আজকের দিনের জন্য খুব স্পেশাল। আজকে আমাদের এখানে যে আমরা সবাই কমিউনিটি রয়েছে, বেঙ্গলি কমিউনিটি, সেই কমিউনিটির পক্ষ থেকে একটা অনুষ্ঠান করা হয়েছে, যেটা সিনিয়রদের জন্য স্পেশালভাবে করা হয়েছে। এটা ভীষণই একটা স্পেশাল অনুষ্ঠান বলতে পারো একটা ফ্যামিলির কাছে এবং বয়স্ক মানুষদের কাছে। তা আমরা এখন রেডি হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করছি। আর এখানে আমাদের বাবা মারাও বসে রয়েছে, যাবে বলে একদম সুন্দর করে সবাই মিলে সেজে সেজে রেডি হয়ে গেছি। তো বাবা কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। তো এখন ওখানে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুব ভালো। তোমাদের জানিয়ে রাখি, আমাদের ডেস্টিনেশন ছিল ক্যালগেরির স্ক্যান্ডিনেভিয়ান সেন্টার, যেখানে এই সিনিয়র্স ডে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। বিকালবেলার ফুরফুরে হাওয়া উপভোগ করতে করতে আমরা আমাদের বাবা মাকে নিয়ে পৌঁছে গেছি এই অনুষ্ঠানের জায়গায়। আর আমাদের বাবা মায়ের সাথে সাথে আমরাও কিন্তু ভীষণ রকমভাবে আনন্দে ছিলাম এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। চলো এবার ভেতরে যাওয়া যাক। হলের ভেতরে এসে যে দৃশ্য দেখে সব থেকে ভালো লাগলো তা হলো আমরা সবাই অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য প্রত্যেক আমন্ত্রিত বয়োজ্যেষ্ঠদের যত্ন সহকারে চেয়ারে বসিয়ে দিচ্ছিলেন। তো আমাদের বাবা মায়েরা তো বসে গেছে, চলো এবার আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। জায়গাটা এত সুন্দর, মানে যেখানটা অনুষ্ঠান হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান সেন্টার। এর আগে আমরা সরস্বতী পুজোতে এখানে এসেছিলাম, বাট তখন তো এত চারপাশে বরফ ছিল আমরা অতটা বুঝতে পারিনি। বাট এই গরমকালে এখানটা বেশ ভালো লাগছে, কারণ সুন্দর ফুল এসেছে গাছেতে, বেশ সুন্দর লাগছে। তা আমরা বাবা মা বসে ওখানে একটু স্ন্যাক্স খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, আর আমরা বেরিয়েছি একটু চারপাশটা একটু হাঁটাহাঁটি করতে। তো চলো আমাদের সাথে এখন ভেতরে যাই, কারণ ওখানে কিন্তু বেশ একটু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। চলো। ভেতরে এসে আমরাও একটু স্ন্যাক্স আর কফি নিয়ে বসে পড়লাম অনুষ্ঠান দেখতে। আর চলো তোমরাও আমাদের সাথে আজকের অনুষ্ঠান উপভোগ করবে। আপনাদের উপদেশ, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা সবকিছু নিয়েই কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, আমরা প্রণাম জানাচ্ছি, আমরা নমস্কার জানাচ্ছি যে আপনাদের উপদেশ এবং আপনাদের আশীর্বাদ নিয়েই আমরা আজকে এই পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করি আমরা আপনাদের সহযোগিতা সবসময় ঠিক এইভাবেই পেয়ে যাব। আমরা যদি কোনো ধরনের কোনো সময়, আমরা তো বুঝতেই পারছেন কাজ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুল করি, আমাদেরকে ধরিয়ে দেবেন, আমাদেরকে গঠনমূলক পরামর্শ দেবেন, উপদেশ দেবেন। আমরা মাথা পেতে নেব এবং আমরা কথা দিচ্ছি যে আপনাদের গঠনমূলক এবং আপনাদের পরামর্শ উপদেশ আমরা আমরা পালন, আপনাদের পরামর্শ উপদেশ নিয়ে আমরা এই পর্যায়ে আজকে চলে এসেছি। তো আমরা অনুষ্ঠানটা করছি এখন। আমরা আমাদের প্রথম উদ্বোধনী সঙ্গীতটা আমাদের করবে আমাদেরই একজন, আমি আপনাদেরকে পরিচয় করে দিব যাদেরকে নিয়ে আমরা সবাই, এবং
আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বের সাথে বলছি যে ক্যালগারিতে প্রথম আমরা আজকে এইভাবে একটা অনুষ্ঠান করেছি এবং এটাই আমাদের শেষ নয়, এটা সবেমাত্র শুরু। এই ধরনের ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমরা ভবিষ্যতে করব, আমরা সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। তবে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছে কেকা। কেকা আমাদেরই একজন, আপনারা সবাই আমাদের একজন, তবে কেকা আমাদের অয়নের স্ত্রী। কেকা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করছে আমাদের। তারপর একে একে থাকবেন আমাদের স্পেশাল গেস্ট আছেন ক্যালগারি পুলিশ অথরিটি থেকে, ডাইভার্সিটি ওনারা ক্যালগারি পুলিশ এন্ড ক্যানাডিয়ান ল সম্পর্কে বলবেন। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস্ক এনি টাইপ অফ কোয়েশ্চন টু দেম। এবং ওনারা এটা খুব ভালোবাসেন যে এই ধরনের উপস্থাপনা এবং প্রশ্ন উত্তর দেওয়া, ওনারা ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসেন। তো আমরা সবাই পক্ষ থেকে আপনাদেরকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আশা করছি ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। আসছে কেকা। হ্যালো, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমরা সবাই অফ ক্যালগারি অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র্স ডে প্রোগ্রামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যারা সময় নিয়ে এসছেন এই অনুষ্ঠানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি।
সময়ের জন্য আমরা দেখতে শুরু করেন। আমি আগেও বলেছি, আপনারা বলছি, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মাঝে আজকে মিতার মতো মানে আমাদের শ্রদ্ধেয় এবং অত্যন্ত পুরনো ডালিয়াদি, মিতাদি, আমাদের ইলাবৌদি, সুবিধা, ওরা আমাদের কিছু মনে করবে না, আপনারা নতুন, ওনারা আমাদের সাথে 30-35 বছর থেকে আমরা একসাথে ক্যারিগেরিতে আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং সব পদচারণ আমাদের একসাথেই ছিল। যোগী ভিখারি নারায়ণে নারায়ণে ঘোর তেজ তব হারিতে করুণ কান্তি করুণ কান্তি এর পরের গানটা সবারই খুব পরিচিত, মান্নাদের একটা গান। পৌষের কাছাকাছি রোদ মাখা শীত ফিরে আসবে কি খুশিয়ার লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি তুমি আর হাসবে কি অনুযোগ কারণ না জেনে ও ধরেতে কোনো সাড়া নাই রে, অনুযোগ কারণ না জেনে ও ধরেতে কোনো সাড়া নাই রে, দেখার আর না দেখার কাছাকাছি কোনো চোখে আর ভাসবে কি চোখে আর ভাসবে কি কাব্য কি কথা সে, ভাগ্য কি দিন আসে, মায়া জাল ভুলব কি কখনো, তুই একটি পাখি দেখে সে কখন শুনব কি আসবে কি ফিরে আর আসবে पतझड़ जो बाबुरा बाहर खिलाए बाहरों में तुझे खिलाए उसे खिलाए उसे कौन बुझाए
গেস্ট স্পিকার আমাদের দুজন গেস্টই আছেন। একজন যদিও আমরা সবাই স্বজন, প্রথম থেকে আমরা সবাই সাথে আছেন, জয়ন্ত চৌধুরী, দ্য বোর্ড চেয়ার, ক্যালগারি পুলিশ সার্ভিস, ডাইভার্সিটি ইউনিট, সাউথ এশিয়ান পোর্টফোলিও। জয়ন্ত আমাদের স্বজন এবং আমরা সবাই প্রথম থেকে আছি। জয়ন্ত, আমি তো আগে বলেছি যে ক্যালগারি পুলিশের সাউথ এশিয়ান পোর্টফোলিও বোর্ড, এবং জয়ন্ত রেড এফএমের যে বাংলা, ওইটা কিন্তু জয়ন্তই পরিচালনা করে, বাংলা বিভাগটা। আমাদের আরেকজন গেস্ট স্পিকার এসে গেছে, তো আমরা অনুরোধ করব যে আমাদের গেস্ট স্পিকার যখন ওনার বক্তৃতাটা দেবে, আপনারা দয়া করে কোনো ধরনের কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে, ল রিলেটেড এনিথিং, পুলিশ অ্যান্ড ল রিলেটেড এনিথিং, প্লিজ ফিল ফ্রি টু আস্ক হিম। He'll be happy to give all the questions and answers. Please. আসছে জয়ন্ত চৌধুরী। নমস্কার, আমার নাম জয়ন্ত চৌধুরী। আমি সাউথ এশিয়ান পোর্টফোলিও ডাইভার্সিটি ইউনিটের তার কোচ। আর আমি অত্যন্ত আনন্দিত আজকে আমরা সবাই আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। যখন আমি ছোট ছিলাম, বাবা আর মা আমাকে একটা কথা বারবার বলতো, তাড়াতাড়ি খাও নইলে কাকে ডাকবো। পড়াশোনা ভালো করে করো নইলে কাকে ডাকবো? পুলিশ ডাকবো। লেখাপড়া ভালো করে করো নইলে কাকে ডাকবো? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। পুলিশ ডাকবো, রাইট? তো এখন আমরা কানাডায় থাকি, এখানে কিন্তু পড়াশোনা ভালো না করলে আর পুলিশ কিছু করে। তো আজকে আমরা এসেছি এখানে, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে। আমি যখন 20 বছর আগে 20 বছর আগে যখন এই দেশে আসি, আমাকে অনেক বাঙালি বলতো যে বাঙালিরা খুব শান্তিপ্রিয় লোক এই দেশে, তারা কোনো রকম ঝামেলায় যায় না, তারা কোনো দিন জেলে যায় না, তাদের কোনো দিন অ্যারেস্ট করা হয় না, তারা সমস্যাবিহীন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে অনেক বাঙালি আমি মিট করি, আমরা সব গল্প আপনাদের বলতে পারবো না, আমার চোখে জল এসে যায় যে আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রী অনেক বাজে জায়গায় গিয়ে আটকে যায়। সেই জন্য আমরা অনেক সময় ভাবি যে আমি ভালো আছি, বাকিটা কী হলো দেখার কোনো দরকার নেই। সেই জন্য আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি, আমরা এসেছি ফ্রম ক্যালগারি পুলিশ সার্ভিস। প্লিজ ওয়েলকাম উইথ মি দ্য সিনিয়র কনস্টেবল অফ দ্য ক্যালগারি পুলিশ সার্ভিস, সিনিয়র কনস্টেবল Randy Randhawa. Hello everybody. First of all, pranam to all of you here. And a very big dhanyavad for allowing me to come here today and talking to you. We always like to do this as Calgary Police Service officers, is to come outside and talk to the community members, our own community members. And I'd like to thank JSAB, very special thank you for you and the organizers, Amra Sabai of Calgary, for having me here so we can share a few things. What I'm going to do is I'm going to be talking about a few things that are very relevant to our communities, and then I think it would be better to have more questions from you so that I can answer or give some answers. I know all of you have some questions. It doesn't matter what kind of question it is. It could be a very small question, but I'd like you to ask those questions so that we can get some clarification. So I'll start about myself. As Jay Saab said, my name is Constable Randy Randhawa. I'm obviously, as you know, I'm from India as well. I moved to Calgary actually almost 20 years ago, but I did my +2 in India, and I came here for my education. I completed my bachelor's degree and all the other education in Canada. Not in Calgary, I was in New Brunswick, a different province. And I worked in a different field in engineering for many, many years before I decided to become a police officer. And I've been doing this job for the past 10 years. I've worked as a patrol officer for most of those 10 years. Basically, patrol officer is the officer, if you ever need help or dial 911, patrol officer will be the person coming to your house and trying to help you out. In fact, recently I just got this new position with JSAB as a diversity resource officer for the South Asian portfolio. Before I continue, can everybody hear me in the back? Is my volume good? Okay, perfect, okay.
So the Calgary Police Service has a diversity and resource team, and I'm a diversity resource officer, and my job is to come outside and connect with the communities and see if there's any concerns within the communities and try to help out the communities with any issues. When you call 911, basically, as soon as you call 911, that call goes to our dispatch center, okay? And your line is basically locked. So even if you call 911 and you close the phone, we will still end up finding you and we'll come to your house. Okay, so that's what we have to do. The reason we do that is because sometimes there are some victims who call 911, but their phone is either taken away or they're in danger and they can't talk anymore. So we always show up to help them out. So what you will find a lot of times is if you're calling India, for example, you always dial 01191 and then you dial the rest of the number for India. Sometimes what happens is when you're dialing 91 and the other number, mistakenly you will dial 911, and it happens quite a lot in our communities and for all our parents as well. That's what I want to talk about. So even if by mistake you call 911, please don't hang up the phone. You can talk to the dispatch and tell them you're safe. The reason we ask you to do that is because as soon as you call 911, we have to come at a high rate of speed to come and protect you and serve you, right? A lot of officers get killed driving at a high rate of speed, right? So what we try to do is if you think you're not in danger, you're calling India and you call by mistake, you can always tell the dispatch that you're safe, keep the phone line with you, keep the phone open. We will eventually come to your house because it's not an emergency anymore, and we will come talk to you. Every time a police officer will always show up to your house, no matter what. So when we come to your house, we come inside the house. That's a legal authority to come inside the house. We don't have to ask for permission. The reason we do that is because, again, there are certain victims who are either threatened by somebody else, or there might be a suspect inside the house that might be threatening their family members. That's why we always have to come inside the house and talk to whoever is inside the house. So you will see us doing that as well, right? So it's not for, we're not trying to do anything, we're not trying to make it inconvenient for anybody, but the whole idea of us coming inside is to make sure that everybody is safe. Sometimes you might even see that once we come inside, we will separate people and start talking to them. And then, again, coming back to the whole reason, sometimes people are put under stress to not talk to the police, but we always want to talk. Another thing I would always mention is that just because we come doesn't mean we're always going to arrest someone, right? The reason we come is to talk to you and to figure out how we can help you, even though you might be a victim or you could be an offender as well. Our job is to come and talk to you to make sure how you can be safe. It does not mean that we are going to come arrest you, okay? So that's what everybody needs to understand. I have children myself, and I see kids here as well. A lot of us coming from India or anywhere else in that South Asian region, we always, if we want our kids to behave and do something, we will say, either eat your food or we'll call the police. So we do that quite a lot. So it's okay, but it's always that thing you have to maintain. Our job is to actually be a friendly face to the community rather than being seen as some kind of a bad thing that the police is coming to your house, there's something going on bad. In our community, especially if the police officer shows up to your house, the neighbors want to know what's going on as well, just like in India. But you can always explain to them what's going on, the reason for why the police came. If you don't want to tell them, it's up to you. But again, never be afraid to call the police if you have an issue. When you call the police, there's two ways of calling police. If it is an emergency, that means your life is in threat, or you think something bad is really about to happen to you, you will call 911. As soon as you call 911, police officers are going to get dispatched and they're actually going to show up at your door. The other way is, if it is not an emergency, you can, for example, if somebody broke into your house, let's say 3 or 4 days ago, but you just came to your house and you figured that somebody actually entered your house or broke into your house, but it's already been 3 or 4 days, you can always call the non-emergency number. The non-emergency number for Calgary Police is 403-266-1234. Very easy to remember, 266-1234. And then the reason we do it is because the officers, number one, there's not always enough officers available. So if we start going to all these calls as 911, then obviously we won't be able to go to every 911 call, right? So the non-emergency number is specifically
for that reason, so that if there's any issue which is not an emergency, but you still want the police to come talk to you, then you can call that non-emergency number. Once you call that number, an officer will be at your house within half an hour, maybe an hour, because it's not an emergency. It's not deemed as an emergency anymore. So that's the whole idea about calling 911. So what does police do in Canada? So I kind of mentioned we enforce the law, which is the Criminal Code of Canada. Very similar to the Penal Code of India. In fact, Penal Code of India and Criminal Code of Canada are very similar because they follow the British common law. It's the same base underlying law, and it's, in fact, you'd be very surprised how similar those two laws are. Within the Criminal Code, if we have to arrest somebody, we can only arrest somebody if the conditions are met in the Criminal Code. Okay? Even if somebody has done something bad. So for example, if there's a fight between the two and there's no witnesses and then we come, it is very hard for us to judge exactly if we don't have the evidence. If we have the evidence, it's something different. But sometimes we not necessarily have the evidence, right? So you will see police officers coming to an incident, something has happened, but the arrest was not made. And that's the reason, is because when I make an arrest as a police officer, when the court date comes, I have to go there in uniform as a police officer and explain to the judge why I arrested someone. I cannot, obviously as a police officer, you cannot lie, you cannot make up any reason. You have to have that report to give to the judge so that the judge can read the report and understand the evidence that was in the case. So coming back to the report, so when we have to deal with an incident, we actually do a report. It's all electronic, it's on a computer. You will see in our police cars is actually a computer system, so we don't have to go to the office. My office is at the police car. I have all the tools required to do my job within the police car. There's a computer system in there, and once I deal with the incident, I come back into my car and I start typing the report. It's a very detailed report about who's doing what, where and why, and what are the offenses if there's any offense. This electronic report will go straight to the judge on the court date. So that's the system we have in Canada. So sometimes you will see police officers sitting outside the house and just doing something. There's actually typing a report, because every time I come to somebody's house, I have to type a report. Reason being is, let's say something, if I come to somebody's house and I don't do a report, somebody else comes, another police officer comes to your or somebody's house after a month, they will not know what happened the last time. So when I do my report, the next police officer that comes to the house already knows what happened in that house. So when we are actually coming to somebody's house or somebody's business, we already have an idea of what's going on. Because our police report, our police system is actually a very detailed system, and we already know who the people involved might be. So that's what we're doing, is actually we're sitting inside the car and we're writing those police reports. So you'll see a lot of that as well. Other thing we do is, you will see us doing traffic enforcement. That's actually part of our job. It's actually one of the pillars of policing, is traffic enforcement. Why do we do traffic enforcement? We all know the reason why, is because, in fact, most deaths unfortunately happen in traffic accidents, especially in our communities as well. As a police officer, I've been working as a patrol officer, like I said, for almost 10 years, and I have seen every accident possible. Unfortunately, a lot of people actually die in these accidents. So when we enforce the traffic rules or regulations, we always have that in the mind, because if we don't enforce those traffic rules and regulations, people actually die. Most of the accidents that we see are as a result of speeding as well, right? So that's why we enforce the rules and regulations. In fact, you'd be surprised to know a lot of the traffic rules that we have in Canada are also there in India, right? So we enforce it here, which is a good thing. I can't speak to India, but I can speak about ourselves. We enforce those traffic laws because of the reason is because we want to save a life. Every police officer has been to very, very bad accidents. And every time we pull somebody over, we give somebody a ticket, it's not because we are angry, it's because we remember the death that happened, and we want to make sure that death does not happen again, right? So we want to make sure that the public understands. The police officer is not giving a ticket because he's angry or he's something like that. The reason we give tickets is because we remember that if we don't enforce the law and if everybody's speeding, there will be lives lost, and lives are obviously, we want to make sure that this is our job to serve and protect, right? So that's part of our job as well. You will notice when we do a traffic stop, there's a very specific way in Canada that we do traffic stop. So if we see somebody doing something wrong, we will come behind you and we will turn on our lights and we'll turn on our siren.
So if somebody is a driver, their duty is to actually pull over. Now, people tell me that they have to pull over to the right. The answer is no. You can actually pull over to any side, left or right, okay? As long as you stop and it's safe. So for example, if there's not enough space on the left-hand side, you can stop on the right-hand side. If you don't think there's enough space on the right-hand side, you can stop on the left-hand side on the curb, not on the lane, right? So you always pull over and you stop. So you will see the police officer pull over behind you, they will stop, they'll put on their lights, and then again, you will see that the police officer is actually not coming to you. They're actually doing something on the computer. What are they doing on the computer? They're actually looking at your history. Because we have your history of your vehicle, and we have your history of your driver's license. So before I come talk to you, I already know what your history is, what your vehicle registration is, and who you are as a registered owner. So when I come talk to you, I have an idea who the registered owner is. I also have an idea what kind of tickets you've gotten. So we have a history of all the tickets you have, okay? So that's why you might see the police officer waits for maybe sometimes 5-10 minutes and not come to you. People get angry why the police officer is not coming. The reason they're not coming is because they're sitting in the car and they're doing their background check. So they already know who should be driving the car because they are the registered owner. So when the police officer comes to you, most of you already know this, but when we come to you, we expect you to stay inside the vehicle, obviously never come outside the vehicle. And the reason for that is that we deal with a lot of individuals who have bad intentions against police. We've been shot at, we've been stabbed, so some people do have bad intentions. We ask you to stay in the vehicle for two reasons. Basically, they say that you have outstanding taxes, or there's something outstanding in your tax bill that you have to pay immediately, or they will send police to your house, okay? That will never happen. Number one, CRA will never call you like that, okay? And even if there's an issue, they will actually send you a letter. CRA always sends you a legal letter to talk to you guys, to explain to you what exactly is going on with your taxes. Number two, CRA can never send the police. We don't deal with the CRA, it's not something we do. So you'll never see that happening again. Number three in this situation is that they will sometimes say they will send the police to your house. And it has happened that somebody has showed up, but obviously they were not police officer, there's just scammers showing up at the door. It is happening in Calgary as well. So you have to be very careful. If somebody shows up, not in uniform, please don't open, and they say that they are the police, do not open the door for them, call 911, we will come deal with it. Because we have caught a few people who are actually doing that. Normally when police shows up at your house, they will be in uniform, same uniform I'm wearing. They will always show up in your house in uniform. Sometimes a detective might show up in your house and they will not have a uniform on. They will have to present their credentials. So I will show you. They always have to have this badge, okay? If they have the badge, then yes, they are police officers. You have to ask them for their credentials. If you still don't trust them, they're not in uniform, you can always call 911 and ask them if that police officer is actually a police officer. And 911 can actually tell you, because every time a police officer comes to your house, 911 knows exactly where they are. So if you say your home address and say that this person saying he's a police officer, they can verify whether that's a police officer or not. So it's for your safety. They can actually verify for your safety that if that's a police officer. Sometimes the detectives will show up in suits, business suits, and they should have the badge on them. You can ask for the badge, or you can ask for the badge number, and then give that to 911, and they can verify who that person is you're talking to. So very easy thing for you to do if you ever think that the person at your door is not a police officer. If they're in uniform, more than likely they're a police officer, right? So this, as you can see, the uniform has everything on it. You can identify a police officer with that uniform. They should have this as badge as well, okay? So CRA is a very common scam that unfortunately a lot of our community members have fallen to. These people have withdrawn a whole bunch of money. What you will see in some of these scams is that they are targeting vulnerable persons, okay? They will not ask you to send the money directly. They will ask you to buy gift cards and then go to a store, buy a gift card, and then send that gift card number to the person on the phone. Another scam is that your computer will get hacked and they will say that they are from Microsoft, and they said the only way they can release it is that you have to pay them the money. And the exactly same thing will happen is that they will ask you to go to your nearest store, ask you to purchase a gift card and give the gift card to them. Okay, that's another common scam that a lot of our citizens are falling into.
One more thing one more scam that we see very common is that you will get this random call somebody saying that they're from the police and your family member has been arrested, and the only way that family member can be released is that you have to pay the bail for them. And they will ask you for the money, and same way, either they will ask you to do a transaction or they will ask you to get a gift card number. So let me tell you this, in Canada, nobody pays for anybody's bail. In fact, when anybody's arrested, they have to assure the judge themselves about the bail. Nobody actually gives cash in Canada. So at no point can a family member give cash to get somebody out. It does not happen. That's not the way our system is. What happens is if somebody is arrested, they go in front of a judge and the judge releases them on a bail. They don't have to pay that amount, but if they skip bail, then yes, they do have to pay that bail, right? So that's very, very important to know. One more thing you will see, and I think this was in the news recently, is that apart from the thefts, a lot of people bad guys are actually breaking into your cars. So let me talk about that as well. So when you park your car, some of the things that you have to be very mindful of. Number one, do not have your purse or your wallet inside the car. Please don't do that. Do not keep your passport. You will be surprised, people even keep their passports and visas inside the car. So please don't keep your passports, please don't keep your purse or wallet or whatever it is, or with anything that has your cards or financial information. Because it is actually very, very easy to break a car's window, go inside, grab your personal information and then leave. You can have a question in Bengali, Jay Saab can translate that as well. By the way, I understand a little bit of Bengali as well. So, yeah. So any questions at all? আমরা আগে বলেছিলাম যে প্রথমবার আমরা সিনিয়রদের এইভাবে একটা আয়োজন করেছি এবং এটাই শেষ নয়, আমরা ভবিষ্যতেও আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আমাদের ডাক্তাররা আছেন ওনাদেরকে নিয়ে আসবো আপনাদের ব্যাপারে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ জয়ন্ত চৌধুরী, অ্যান্ড থ্যাংক ইউ জি টু কাম হিয়ার। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা অনেক কিছু আয়োজন করব। আমাদের সাথে আছে আজকে আমাদেরই আরও একজন ডায়েটিশিয়ান বা নিয়ে যাদের আপনাদের সাথে কথা বলবে, কারণ আমরা একটু বিহাইন্ডে আছি, এই জন্য আমরা বলবো স্বল্প আকারে বলার জন্য। আপনাদের খাবার দাবার বা ওই ডায়েট সম্বন্ধে যে কোনো কিছু থাকে আপনারা ওকে ফিল ফ্রি টু নো বাংলার মেয়ে, আমাদেরই মেয়ে, আমাদেরই একজন ঝুমুর দেবনাথ, ও আপনাদের প্রথম বলবে। তারপর কোনো ধরনের বিশেষ করে আপনারা সিনিয়র শব্দ ব্যবহার করতে চাই না, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন ওকে প্রশ্ন করবেন আমাদের মাঝে। আমি আপনাদেরকে আবার বলে দেই যে আমরা সবাই আপনাদেরকে নিয়েই আমরা সবাই, কিন্তু আমাদের যে কমিটিতে যারা আছি, আমাদের আছে জয়ন্ত বসু, অয়ন সরকার, অয়ন চন্দ, গোপাল সেন, সাথী দত্ত, এবং আমাদের অ্যাডভাইজার যে প্রথম আমরা যখন গঠন করি, আমরা অত্যন্ত আজকে আনন্দিত যে আমাদের দুজন সাথে ছিলেন, একজন নেই, ওনার সহধর্মিনী আছেন, আমাদের অর্পিতা আছে, আরেকজন হচ্ছে আমাদের সুজিত বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আছে। সুজিত আমাদের অ্যাডভাইজার হিসেবে প্রথম থেকে আছে, অদ্যাবধি আছে। অয়নচন্দ্র আছে যে আমাদের পুরো ফাইন্যান্সটাই দেখে। আমাদের সাথে অনিন্দ পাল, অনিন্দ আমাদের আছে, আমাদের কালচারাল সাইড পুরো দেখে। ওয়ান সরকার আমাদের জেনারেল দেখে, জয়ন্ত আমাদের ভাইস প্রেসিডেন্ট, গোপাল সেন আছে আমাদের অ্যাডভাইজার অফ দ্য ফাইন্যান্স। আর আমরা আপনারা সবাই তো আমাদের সাথে আছেন, আমিও আছি, আমরা সবাই মিলে আর আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য কিছু বলার। আমি জানি না আমি কতটুকু যোগ্য, আপনারা এখানে সবাই বয়োজ্যেষ্ঠ, অবশ্যই আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আপনাদের জ্ঞান অনেক বেশি। যাই হোক, প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দিই। সো আমি ঝুমুর দেবনাথ, আমি অ্যাকচুয়ালি ডায়েটিশিয়ান না, আমার ডায়েটিশিয়ান কোনো ক্রেডেনশিয়াল নেই, আমি সার্টিফাইড হেলথ কোচ। সো আমি আসলে হ্যাবিট চেঞ্জ নিয়ে কাজ করি, সো সেটা আমার কাজ। আমি নিউট্রিশনিস্টও না, সো আগেই বলছি। সো এনিওয়ে, আজকে হেলথ অ্যান্ড ওয়েলথ, হেলথ নিয়ে কথা বলতে বলা হয়েছে। এটা তো একটা বিশাল একটা টপিক। সো আমি জানি আমাদের সময়েরও স্বল্পতা আছে, সো আমি একটু আমার টাইমটাও আমি অন করছি সো দ্যাট আমি মাইন্ডফুল থাকি। তো আমি ওভারঅল চেষ্টা করব যেটা আমি ফলো করি, আমি আমার ক্লায়েন্টদের সাথে কাজ করি সেটা নিয়ে। তো আমি
প্রফেশনালি আমি এখন একটা কমিউনিটি হেলথ সেন্টারে আছি, ফুড স্কিল কোঅর্ডিনেটরে। সো আমার একটা ছোট কাজ আছে, আমি সিনিয়রদের সাথে একটু কাজ করি। তো আমি চলে যাই টপিকে খুব বেশি দেরি না করে। তো খাওয়া ডায়েটের ব্যাপারে কথা বলার আগে আমি ছোট করে বলি যে একটা জাস্ট মানে জেনারিক আইডিয়া যে হোয়াট ইজ হেলথ, স্বাস্থ্যটা কি। তো আমরা যখনই এই প্রশ্নটা করি আমাদের মাথায় সবসময় একটা খুব স্পেসিফিক প্যারামিটার থাকে যে স্বাস্থ্যটা মানেই হলো অসুখ বিসুখ থাকবে না, যার খুব ভালো এনার্জি থাকবে, ফিজিক্যালি অনেক অ্যাক্টিভ, খুব ভালো স্বাস্থ্য। It's true, it's not that it's not true, but ওটাই কিন্তু একমাত্র কি বলবো একমাত্র বিষয় নয়। তো স্বাস্থ্যটা যখন হয় ইটস ওভারঅল অ্যাকচুয়ালি ওয়েলবিং। সো স্বাস্থ্যের চারটা খুব জেনারেল যদি বলি, স্বাস্থ্যের চারটা পোর্শন থাকে: মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ, ফিজিক্যাল হেলথ যেখানে ডায়েট এবং মুভমেন্ট ইনভলভ, এবং স্পিরিচুয়াল হেলথ। সো স্পিরিচুয়াল, যারা স্পিরিচুয়াল ফলো করেন ডেফিনেটলি ইজ বিগ পার্ট অফ দেয়ার ওয়েলবিং। আর যারা করেন না, কানেকশন, কমিউনিটি, এই যে ভলেন্টিয়ার যারা করে সেটাও তাদের এটা স্পিরিচুয়াল হেলথ আর কমিউনিটি হেলথ বলতে পারেন। সো এরপর এখন আমরা হেলথের একটা নর্মাল, একটা খুব সিম্পল ধারণা পেলাম। এখন আমি ব্যালেন্স ডায়েটের কথা বলছি, যেটা সুষম খাদ্য আমরা বলে থাকি, রাইট? সো ব্যালেন্স ডায়েটটা যেটা, এটা আসলে ফলো করা যায়, ডাজন্ট ম্যাটার কার, আপনাদের কি বয়স, আপনাদের শারীরিক কোনো সীমাবদ্ধতা আছে, এনি হেলথ ইস্যুস। সো এই ব্যালেন্স ডায়েটটা যে কেউ ফলো করতে পারে, ছোট থেকে বৃদ্ধ। তো আমি রেফারেন্স দিচ্ছি ক্যানাডা ফুড গাইডের। 2019-এ ক্যানাডা ফুড গাইড রিলিজ করেছে একটা হেলদি প্লেট। এটা আমি রিলেট করে দেখাবো সেটা আমাদের বাঙালি খাওয়ার সাথে এটা রিলেটেবল কীভাবে। সো হেলদি প্লেট, আই উইশ আমি একটা ছবি দেখাতে পারতাম, তাহলে আসলে ভিজুয়ালি খুব ইজি হতো বোঝার। সো হেলদি প্লেটটা আপনি চিন্তা করেন আপনার প্লেট, ওটার হাফ অংশ আপনি কাভার করবেন ফ্রুটস, ফ্রুটস তো আমরা সবসময় মিলের সাথে খাই না, আমরা অন্য স্ন্যাক্স বা ব্রেকফাস্টে খাই, বাট ভেজিটেবল মোস্টলি আমরা তো ভেজিটেবল মিলে খাই। এবং 1/4 পোর্শনটা থাকছে প্রোটিন। তো প্রোটিনটা শুধুমাত্র অ্যানিমাল প্রোটিন নয়, প্ল্যান্ট প্রোটিন যেটা আমরা ডাল, বিনস এগুলো আমরা খাই, আদার প্ল্যান্ট প্রোটিন। এবং 1/4 পোর্শন থাকছে আপনার হোল গ্রেন। আমাদের বাঙালি হিসেবে হোল গ্রেন তো আমাদের মেইন হলো আমাদের জন্য রাইস এবং রুটি, ফ্লাওয়ার, রাইট? সো এটা হলো একটা খুব জেনারিক একটা কি বলবো ইন্ডিকেশন। সো এটা আপনাদের একটা যে এটা থেকে আমরা আসলে কিভাবে বাঙালিরা আমরা যেটা খেয়ে আমরা অভ্যস্ত সেটা আমরা কিভাবে ফলো করতে পারি। তো দেখুন, আমরা বাঙালি, আমি যেভাবে আমার বাড়িতে খেয়ে বড় হয়েছি সেটার রেফারেন্স দিব, হয়তো অনেকেই রিলেট করতে পারবেন। সো আমাদের বাড়িতে সবসময় দুপুর এবং রাতে দুটো কি তিনটা অনেক সময় থাকতো, দুটো তো মিনিমাম ভেজিটেবল আইটেম থাকতো। শাকটা খুব কমন ছিল, ভর্তা, আর যেরকম অনেক সিজনাল ভেজিটেবল আমরা সবসময় খেতাম, রাইট? আমাদের সময় লোকাল সিজনাল। সো ওই পার্টটা তো আমাদের, কিন্তু যদি দুইটা আইটেম থাকে আমার হাফ প্লেট মোটামুটি ভর্তি হয়ে যায়। তারপরে তো রাইস তো অফকোর্স থাকে, রুটি, অনেকে রুটি খেলে রুটি থাকলো, এবং আমাদের প্রোটিন কিন্তু থাকেই, প্ল্যান্ট প্রোটিন, ডাল তো সবসময় আমরা খেয়ে বড় হয়েছি। মাছ, আমরা যেহেতু বাঙালি, মাছে কিন্তু এক্সিলেন্ট সোর্স অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। আমরা ওই জিনিসটা অনেক সময় চিন্তা করি না যে আমাদের বাঙালি অনেক মাছে কিন্তু ভালো ফ্যাট আছে। এবং অলসো ফ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ফ্যাট সোর্সটা বাঙালি খাবারের ঘি ইজ দ্য I will say one of the best fat source. আমরা ঘিটাকে এখন আনফর্চুনেটলি ইগনোর করি।
পারলে করবেন না। সো এইগুলো কিন্তু আমাদের লাইক আমাদের বাঙালি খাওয়ার সাথে আমরা খুবই রিলেটেবল করতে পারি না। ওই হেলদি প্লেটের যে কথাটা বললাম, এটা কি আমার এভরিডে ফলো করতে হবে? না, এটা একটা আপনার গাইডলাইন, বাট আমরা কালচার অনুযায়ী কিন্তু আমরা সবসময় ওভাবে ভাগ করে করে প্লেটে নিতে পারি না, রাইট? আমরা যেভাবে বড় হয়েছি যে একটা আইটেম করে করে খাই, এখন তো এখানে আমরা সবাই একসাথে সব কিছু নিয়ে খাই, সময়ের অভাবে অভ্যাস হয়ে যাওয়া ইজি হয়। তো এটা আপনার জন্য যেটা আপনার দৈনন্দিন আপনার যেই ধরনের আপনার কাজের যে রুটিন, আপনার ফ্যামিলির যে ট্রেডিশন কালচার আছে, সেটা আপনি ফলো করে আপনি এটাকে একটা গাইডলাইন হিসেবে মাথায় রাখতে পারেন। একটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যেই খাদ্যই আপনি গ্রহণ করুন না কেন, ইম্পর্টেন্ট হলো আমাদের ফুড সোর্সটা কী করে। সো ব্যাক ইন দ্য ডে, ইভেন আমরা যখন বড় হয়েছি, আমরা কিন্তু এত টেকনিক্যাল নাম অত জানতাম না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, রাইট? সো আমাকে এগুলো শিখতে হয়েছে এখানে আসার পরে। তো অনেকের মধ্যে এটা কনফিউশন ক্রিয়েট করে, অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি। It's another topic to talk about, but এখানে confusion create হয়ে যায়। So যখনই confusion create হয়, we always should go back to our basic. So আমি যেটা করি, আমার যখন confusion হয়, যখন it's not possible actually keep up to the all the information, কারণ ফুড ইন্ডাস্ট্রি এত চেঞ্জ হচ্ছে, ইজ হার্ড। সো যেদিকে আমার কনফিউশন হয়, আই গো ব্যাক টু মাই চাইল্ডহুড। আমার মা কীভাবে রান্না করতেন, আমাদেরকে কী খাওয়াতেন, আমার ঠাকুরমা দিদা কীভাবে রান্না করেছেন। আমি ফর্চুনেট ছিলাম গ্রামে ভিজিট করার জন্য, সো আই স লট অফ থিংস। সো আপনারা তো আরও বেশি নলেজেবল, আমরা তো অল্প দেখেছি, আপনাদের সেই হয়তোবা সৌভাগ্যটা আরও বেশি। So you guys are blessed, and you are blessing in our life in that sense. কারণ এই জিনিসগুলো আসলে হারিয়ে যাচ্ছে, আমাদের ট্রেডিশনাল খাবার, আমরা যেভাবে খাবারগুলোকে এত সাস্টেনেবল ওয়েতে আমরা রান্না করতাম। আমার দিদা একটা সবজির কোনো অংশ বাদ দিতে না, চোকলা থেকে, বিচি থেকে, সবজি, এভরিথিং, এভরি পার্ট অফ ইট she used to use it, right? So that's the blessing. So anyway, যেটা বলছিলাম যে যদি কখনো কোনো কনফিউশন হয় আমি কি খাবো, আমার হেলথ ইস্যুজ আছে, আমাকে ডক্টর বলছে, এখানকার ডক্টররা অফকোর্স আমাদের কালচারাল ফুডের সাথে মানে ওদের নলেজটা কম, রাইট? আপনি ডায়েটিশিয়ানের কাছে যান, নিউট্রিশনিস্টের কাছে যান, সিমিলার ইস্যু। সো তারা কার্বের কথা বলছে, প্রোটিনের, ফাইবার, ইটস ভেরি কনফিউজিং। সো গো ব্যাক টু ইউর বেসিক, গো ব্যাক টু হোয়াট আপনার ঠাকুরমা, দিদারা, আপনি যেসব রান্না করে বড় হয়েছেন, খেয়ে বড় হয়েছেন, সেটার দিকে নজর দিতে হবে। সো এখন আমি 3টা ম্যাক্রোনিউট্রিয়েন্ট একটু কথা বলবো, কারণ আপনি যখনই আমরা ফুড নিয়ে কথা বলি, আনফর্চুনেটলি উই ডোন্ট give reference real food. It is unfortunate. কেন আমি বলছি যে আমরা কথা বলি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ফাইবার, রাইট? সো এটা সামটাইম কনফিউজিং হয়ে যায়, হার্ড টু রিলেট। সো 3টা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা আমাদের খুবই এসেনশিয়াল আমাদের বডির জন্য, এটা হলো কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। তো লাস্টলি আমি দুটো টপিকটা একটু ছোট করে বলবো। আমাদের স্লিপটা নিয়ে আমরা খুব একটা অনেক সময় বেশি কথা বলি না বা চিন্তা করি না। আমাদের ঘুমটা কিন্তু ইট ইজ বিগ পার্ট অফ আওয়ার হেলথ, কারণ ঘুমের সাথে আমাদের ডাইজেশনের ডিরেক্ট রিলেশন, এবং ডাইজেশনের সাথে আমাদের গাট হেলথের রিলেশন। ইটস নট অনলি গাট হেলথ, আমাদের ব্রেইনের রিলেশন। সো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, it happens, one of the biggest reason is sleep disorder. কারণ যদি ঘুম কম হয় তার কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়। সো আমি একটু উল্লেখ করতে চাই, আমার শাশুড়ি, উনি মারা গেছেন, ওনার পার্কিনসন হয়েছিল। তো ওয়ান অফ দ্য রিজন, ওনার ঘুমের অনেক বছর ধরে খুব কম ঘুম হতো।
সো অফকোর্স আমি যখন এসেছিলাম এখানে আমার সেই নলেজটা ছিল না। আই উইশ আই হ্যাড দ্যাট ইজ মাই ওয়ার্ক। সো যদি দরকার হয় আমি অবশ্যই অনেক খুশি হব কাউকে সাপোর্ট করতে, কোয়েশ্চেন থাকলে অবশ্যই। সো এই তো আমার সময় শেষ, আমি আর বেশি সময় নিব না, এখানে আমি শেষ করছি। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। অনেক আমি বেশি কিছু জানি না, সো তাও আমার কথা শোনার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমরা সবার সাথেই ও কাজ করে, সুতরাং আমাদের হেলথ রিলেটেড বা ওই সমস্ত অভ্যাসের কোনো কিছু থাকলে আমরা সবাই পক্ষ থেকে ওর সাথে যোগাযোগ করতে পারি। সবচেয়ে ব্যাপার হলো যে বলছো অভ্যাস, আমি তো ওকে আর প্রশ্ন করি নাই, আমারই তো বদ অভ্যাস, খাওয়া দেখলেই খেতে ইচ্ছে করে। তো ওই অভ্যাসটা বদলাতে আর পারবো না, বয়স তো হয়ে যাচ্ছে, সুতরাং আর অভ্যাসের জন্য তোমাকে প্রশ্ন করছি না। থ্যাংক ইউ ঝুমুর। ও যে কাজ করে খুবই ভালো কাজ করে, এবং আমরা গর্ব রাখি যে এই সমস্ত মেয়েরা আমাদেরই একজন। সুতরাং কোনো ব্যাপারে যদি ওর সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ওকে আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। তো আমি আগে জানি না আমাদের সাথীবুদি নাম বলেছি কি না। সাথীবুদি কিন্তু আমাদের কমিটির একজন, সাথী দত্ত, এবং উনি কিন্তু আমাদের পুরো মহিলাদের সব কিছু যোগাযোগ করা, পুজোর সব কিছু করা উনিই করে থাকেন। সাথীবুদিও আমাদের কমিটির একজন। তো আমাদের এখনকার যেটা আমরা একটু পিছনে আছি, আমাদের গানের দুজন আছে, কেকা একটু গান করবে, অনিন্দ আছে, অনিন্দ একটু ব্যস্ত আছে, ওরা ছেলের একটা জন্য একটু কল রিসিভ করছে। আমরা এই সাথে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আগামী 24শে জুন একটা অনুষ্ঠান আছে। অলোক রায়চৌধুরী, প্রখ্যাত শিল্পী, কলকাতা থেকে আসছেন ক্যালগারিতে। তো ওটা যেটা অর্গানাইজার খায়ের খন্দকার, আমাদের প্রিয় রুবেল ভাই, উনিও আমরা সবাই একজন, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং খায়ের খন্দকার ভাইকে আমরা সামনে ডাকছি, উনার পক্ষ থেকে জয়ন্ত সব অনুষ্ঠানের ডিটেলস উনাদের বলবে যে 24শে জুন যে অনুষ্ঠান হচ্ছে। এবং আমরা সবাই আজকের অনুষ্ঠানে এসে আমরা সবাই আমাদের স্বজনদেরকে কি ধরনের দিতে পারেন, সুবিধা দিতে পারেন, এটা একটু বলবেন জয়ন্ত এবং রুবেল ভাই প্লিজ। এবং এরপরেই আসছে কেকা চলে আসো স্টেজে। আর কারণ এরপরেই আমরা অনিন্দ আসবে, খাওয়া আমাদের রেডি, আজ তো পাঠা কিন্তু আছে। ধন্যবাদ রূপকদা। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমার নাম রুবেল। আমি জয়ন্ত এবং রূপকদার মাধ্যমে আমরা সবার সাথে সবসময় জড়িত আছি। আজকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ জয়ন্ত এবং রূপকদাকে এই সুযোগটা দেওয়ার জন্য। অলোক রয় চৌধুরীকে হয়তো অনেকে আপনারা চিনে থাকবেন, কলকাতার একজন বেশ সিনিয়র আর্টিস্ট। উনি আসছেন 24শে জুন শনিবার সাইমন ভ্যালি ইউনাইটেড চার্চে ঠিক সন্ধ্যা 7টায়। আমরা প্রোগ্রামটা ঠিক সন্ধ্যা 7টায় শুরু করব এবং চেষ্টা করব 9টার মধ্যে শেষ করতে, কারণ আমরা জানি সামার, তার মধ্যে শনিবার অনেকের নিমন্ত্রণ থাকে রাতের বেলা ডিনারে। তো আমরা চেষ্টা করব 9টার মধ্যে শেষ করতে। আজকে আমি বলতে চাই যে সব সিনিয়রদের জন্য আমরা টিকিটটা 50% ডিসকাউন্টে আপনাদেরকে দিতে চাই। এমনিতে $15 করে টিকিটটা, কিন্তু আমরা একটা টিকিট নিলে আরেকটি ফ্রি দেওয়ার জন্য কমিটেড। তো আপনারা যারা আসতে পারবেন অনুগ্রহ করে আসবেন। আমাদের কাছে টিকিট রয়েছে, আপনারা বললে আমরা পৌঁছে দেবো। জয়ন্তর কাছে টিকিটগুলো থাকবে, আপনারা কাইন্ডলি ওর কাছ থেকে কালেক্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অবশ্যই রুবেল এই অপরচুনিটিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ডেফিনেটলি আমরা সবাই চাই সবার প্রোগ্রামে উপস্থিত থেকে সবার প্রোগ্রামে সাপোর্ট করে, এটা আমরা সবাই সবসময় করে আসছে। তো আশা করি আমরা সবাই, আপনারা যারা 24 তারিখে ফ্রি আছেন, প্রোগ্রামটা ঠিক 7টা থেকে, ঠিক 7টায় শুরু হবে। অলোক রায় চৌধুরী অনেক গান আপনারা চেনেন, কথা, গান, রম্য সব কিছু হয়। তো আশা করি আমার কাছে টিকিট আছে, ওর কাছে টিকিট আছে। আজকে 15 টাকার টিকিটে আপনারা 2টো টিকিট পাবেন। ধন্যবাদ। ফ্রি, সামনের বার এসে বলবে যে আমরা সবাই উপস্থিত সবাইকে ফ্রি দিয়ে দেবো। আমরা এই আশা রাখছি রুবেল ভাইকে। ও খুব ভালো সংগঠক, আমাদের সাথে সবসময় থাকে। আমাদের এখন আসছে কেকা আপনাদেরকে গান শোনাবে, কিন্তু কেকার আগে
আমাদেরকে একটা গান শোনাবেন। ক্যালগারিতে অনেক দিন থেকে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শর্মিলা মজুমদার কিকিদি। আমরা হারমোনিয়াম বা কিছু রাখতে পারি নাই, আমরা ক্ষমাপ্রার্থী কিকিদি। উনি খালি গলে একটা গান শুনে দেবেন, তারপরে আমরা আপনাদেরকে একটু মাইক্রোফোনটা দেবো। এরপরে যদি কেউ কিছু খুব স্বল্প আকারে আমার কিছু বলতে চান যে আজকে অনুষ্ঠান সম্বন্ধে, তো আমরা খুব খুশি হব। অনিন্দ আসবে, খাওয়া দেবো, আমাদের খাওয়া পুরো রেডি আছে। আমরা আশা করি নমস্কার। আজ সন্ধ্যে এসে এখানে খুব ভালো লাগছে। আমি অনেক, বিশেষ করে মিতাদি পুরনো মুখ দেখতে পাচ্ছি। আজকাল তো গান টান করতে আসা হয় না, তবে এসে ভালো লাগছে। খুব ভালো আয়োজন করেছে। আমি সময় নষ্ট করবো না, গানের চর্চা নেই, তবুও আমি চেষ্টা করছি একটা পুরনো গান গাইতে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীনই আমরা সবাই কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সমস্ত বয়োজ্যেষ্ঠদের ফুল দিয়ে সম্মান জানানো হয়। তো এই তো ছিল সিনিয়র্স ডে স্পেশাল পার্ট 1-এর ব্লগ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পার্ট 2 নিয়ে। তোমরা কিন্তু এর পরের ভিডিওটা অবশ্যই দেখো।